নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারায় খুঁজি কলমের ইমিতাকর। মৈত্রীর ভয়ঙ্কর মূর্তি দেখে অর্ণব কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। তার হঠাৎ মনে পড়ল মৈত্রী প্যানিক অ্যাটাকের কথা। ব্রেন স্ক্যান করা হয়নি। এই প্রচণ্ড আঘাতে যদি খারাপ কিছু হয়ে যায়, এত রাতে কী করবে সে? অর্ণবের আফসোস হচ্ছে কেন তার আগে মনে হলো না। এত রাতে কথাটা বলা একদম উচিত হলো না। যাই হোক, অর্ণব প্রায় লাফিয়ে খাট থেকে নেমে মৈত্রীকে ধরতে যায়। মৈত্রী ছিটকে দূরে সরে গেল। অর্ণব লক্ষ্য করল মৈত্রী থরথর করে যেন কাঁপছে। অর্ণব পায়ে পায়ে মৈত্রীর দিকে এগিয়ে গেল। একটু দূরিয়ে দাঁড়িয়ে থেকে বলল, মৈত্রী চলো, খাটে বসবে, তোমার শরীরটা ভালো নেই। চলো আমরা বসে বসে কথা বলবো। আমি তো প্রথমেই ক্ষমা চেয়ে তবে কথা শুরু করেছি। মৈত্রীর গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, কিসের ক্ষমা? ভুলিয়ে দিতে পারবে আমার সেই যন্ত্রণার দিনগুলো? ফিরিয়ে দিতে পারবে ইন্দ্রর বাবাকে? হার্ট পেশেন্ট বাবা ছেলেকে খুঁজতে একা কলকাতা থেকে মুম্বাই ছুটে এসেছিলেন। তার আর কলকাতা ফেরা হয়নি। রেল হসপিটালে মর্গে ওনার দেহটা রাখা ছিল। 1 বছরে মেঘাকে কোলে নিয়ে 27 বছরের আমি একা মর্গে ঢুকেছিলাম। দিনের পর দিন বাচ্চা কোলে মহারাষ্ট্রের বিভিন্ন থানায় ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি। বহু মানুষের নোংরা ইঙ্গিত সহ্য করেছি। পারবে সব ভুলিয়ে দিতে? উত্তর দাও, কেন সেদিন ইন্দ্র চলে যাওয়ার পর সত্যিটা আমাকে ওর বাবা মাকে বললে না? তাহলে তো এত খোঁজ করতে হতো না। অর্ণব খুব ধীরে ধীরে ভয়ে ভয়ে বলল, ইন্দ্রকে কথা দিয়েছিলাম কোনো একজনকে বললে কথাটা চাপা থাকতো না। ইন্দ্র আমাকে ভুল বুঝত। মৈত্রী আবার চিৎকার করে উঠল, ইন্দ্র তোমাকে ভুল বুঝবে সেটা তোমার কাছে বড় হলো, আর আমি? অর্ণব পায়ে পায়ে মৈত্রীর দিকে এগিয়ে যায়। হাত বাড়িয়ে ছুতে গেলে মৈত্রী আবার ছিটকে ঘরের অন্য প্রান্তে চলে যায়। অর্ণবের কাতর গলা, মৈত্রী প্লিজ একটু আস্তে কথা বলে, এখন অনেক রাত, আমাকে একটু বোঝার চেষ্টা করো। সেই সময় যদি পিসামশাই জানতে পারত যে তাদের ছেলে স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে, তাহলে সেটা ওনাদের পক্ষে আরও মর্মান্তিক হতো। ইন্দ্রর স্বার্থপরতা ওদেরকে আরও কষ্ট দিত। চুপ করো। আরও জোরে চেঁচিয়ে উঠল মৈত্রী। খাটের ধারটা ধরে জোরে জোরে সে নিঃশ্বাস ফেলছে। চোখ বন্ধ। অর্ণব অসহায়ের মতো তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। শুধু তার ভয় করছে মৈত্রী অজ্ঞান হয়ে পড়ে না যায়। মৈত্রী হাঁপাতে হাঁপাতে অর্ণবের দিকে এগিয়ে আসে। সব জেনে তুমি আমাকে বিয়ে করলে কেন? উত্তর দাও। যদি বিয়ের পর ইন্দ্র ফিরে আসতো তাহলে কি করতে? মৈত্রী, আমার সবটা এখনও বলা হয়নি, প্লিজ একটু মন দিয়ে শোনো। ইন্দ্র চলে যাওয়ার পর আমাকে ফোন করেছিল। তুমি আমাকে বিয়ে করেছো সেটা কি ওকে জানিয়েছিলে? ওকে কি বলেছিলে ওর মেয়েকে তুমি দত্তক নিচ্ছ? অর্ণব মাথা নিচু করে নেয়। মৈত্রী প্রায় টলতে টলতে খাটে এসে বসল। তারপর রাগে হাতের মুঠো খাটের ওপর ঠুকতে ঠুকতে বলে, জবাব দাও। জবাব আমার চাই। তোমার যদি ওর সাথে যোগাযোগ ছিল তাহলে কেন ওকে কিছু জানাওনি? তুমি কি আমাকে দয়া করেছিলে? কেন চেয়েছিলে তোমার দয়া? অর্ণব এগিয়ে এসে খাটের অপর প্রান্তে মৈত্রীর মুখোমুখি বসল। বুকের ভেতর একটা চিনচিন ব্যথা রাতে খাওয়ার পর থেকে সে অনুভব করছে। এখন শরীর যেন ক্রমশ অবশ হয়ে আসছে। আত্মগ্লানিতে তার এখন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। মৈত্রী কোনোদিনও যে তাকে এইভাবে ভুল বুঝতে পারে সে কল্পনাও করতে পারেনি। ভয়ে হাত পা তার ঠান্ডা হয়ে আসছে। কিভাবে মৈত্রীর ভুল ভাঙবে সে? মৈত্রীর আক্রোশ আগুনের গোলার মতো আছড়ে পড়ছে। তুমি একটা কাপুরুষ, বেঈমান। আমাকে আর ইন্দ্রকে দুজনকেই তুমি ঠকিয়েছ। তোমার লজ্জা করলো না যে ভাই তোমাকে নিজের দাদার মতো ভালোবেসেছে তার পরিবারকে সুযোগ বুঝে নিজের করে নিতে? আমি তো একবারও ভাবিনি যে ইন্দ্র বেঁচে আছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কখনো এমনই নিরুদ্দেশ হয় না। ভেবেছিলাম রিসার্চের গোপন তথ্য কিছু জেনে গিয়েছিল, তাই হয়তো কেউ ওকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তাছাড়া ইন্দ্রর প্রতি আমার বিন্দুমাত্র টান বা ভালোবাসা কিছুই ছিল না। তাই আমি তোমার কথায় বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু তুমি সব জেনে কাজ করলে কেন? অর্ণবের বুকে চিনচিনে ব্যথাটা ক্রমশ প্রবল গতিতে বেড়ে চলেছে। ব্যথাটা তার বুকের মাঝখানে ছোবল বসাচ্ছে। বাঁ হাত দিয়ে বা চোয়াল দিয়ে যন্ত্রণার স্রোত নামছে। জামার ভেতরে কুলকুল করে ঘাম নামছে। তবু অর্ণব অগ্রাহ্য করার আপ্রাণ চেষ্টা করে চলেছে। তাকে আজ মৈত্রীর সব প্রশ্নের উত্তর দিতেই হবে।
ওকে বোঝাতে হবে এই না বলার মধ্যে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কেবল তাকে সে ভালোবেসে নিজের করতে চেয়েছিল। কোনো রকমে খুব কষ্ট করে টেনে অর্ণব বলল, ইন্দ্র মাত্র 2 দিন ফোন করেছিল। ওর বাবা মায়ের মৃত্যু সংবাদ শোনার পর আর কোনো দিনও করেনি। ওর কোনো নম্বর আমাকে দেয়নি। ও যে নাম্বার থেকে ফোন করেছিল সেটাতে কল ব্যাক করে উত্তর পর্যন্ত পায়নি। বিশ্বাস করো, আমি ওকে বলতে অর্ণবের শেষ কথাগুলো জড়িয়ে গেল, তার দম বন্ধ হয়ে আসছে। বুকের ব্যথাটা বুকের মাঝখান থেকে এখন চক্রাকারে ছড়িয়ে পড়েছে। এক ভয়ঙ্কর দানবের হাত যেন চাপ দিয়ে বুকের পাঁজরগুলো গুঁড়ো করে দিতে চাইছে। মৈত্রী এতক্ষণ একবারও অর্ণবের মুখের দিকে তাকায়নি, কিন্তু তার বলা শেষ কথাগুলো মৈত্রীর কানে লাগলো। তাকিয়ে দেখলো বুকের বাঁ দিকটা খামচে ধরে খাটের এক কোণে ঘাড় গুজে অর্ণব ছটফট করছে। মৈত্রী যেন কারেন্টে শক খেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না কোন দৃশ্য সে দেখছে। এগিয়ে গিয়ে অর্ণবের গায়ে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার, এমন করছো কেন? অর্ণবের চোখ ঠিকরে বেরিয়ে আসছে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, ইশারায় বোঝালো প্রচণ্ড ব্যথা। বুকের বাদিকটা ধরে আছে দেখে মৈত্রীর মাথা যেন ঘুরে গেল। বুঝতেই বাকি থাকলো না হার্ট অ্যাটাক। কয়েক মুহূর্তের মধ্যে মৈত্রীর শরীরে যেন প্রবল জোর ফিরে পেল। মন শক্ত করল, যেভাবেই হোক অর্ণবকে তাকে বাঁচাতেই হবে। বিধাতা পুরুষের নিষ্ঠুর লিখনকে সে পাল্টে দেবে। বারবার ভাগ্যের কাছে নথি স্বীকার সে কিছুতেই করবে না। কোনো রকম অর্ণবকে খাটে সোজা করে শুইয়ে দিয়ে দরজা খুলে মৈত্রী মেঘার ঘরের দিকে দৌড়ালো। দুমদুম করে দরজায় ক্রমাগত ধাক্কা মারতে থাকলো। তারপর খাবার ঘরের জানলা খুলে পাশের বাড়ি বৌদিকে গলা ফাটিয়ে ডাকতে থাকলো, বৌদি, দাদা শিগগির এসো, ওর বুকে পেইন উঠেছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক। বৌদি, দাদা। মেঘা গভীর ঘুম থেকে ধর্মড়িয়ে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 2টো। মায়ের চিৎকারে ছুটে সে বাইরে আসে। মৈত্রী ততক্ষণে অর্ণবের কাছে চলে এসে মেঘাকে দেখেই বলল, জিম্মারা সাড়া দিয়েছে কি না দেখ, সামনের দরজাটা খুলে দে, বাবার হার্ট অ্যাটাক করেছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। মেঘা মুহূর্ত অপেক্ষা করে না, অবস্থার গুরুত্ব বুঝে ছুটে গিয়ে জানলা ধরে চিৎকার করতে থাকে, জেঠু জেম্মা জানলা খোলো, বাবা কেমন করছে। পাশের বাড়ির জানলা খুললো এক ভদ্রমহিলা, জানলা দিয়ে বলল, কী হয়েছে রে মেঘা? বাবার হার্ট অ্যাটাক করেছে, কি করব, তোমরা শিগগির এসো। ভদ্রমহিলার উদ্বিগ্ন স্বর, ওমা সে কি রে, এক্ষুনি যাচ্ছে, দরজাটা খুলে দে। 2 মিনিটের মধ্যে পাশের বাড়ির দাদা বৌদি এসে হাজির। দাদা নিজে হার্ট পেশেন্ট, তাই বাড়িতে ওষুধ থাকে। সোজা অর্ণবের কাছে এগিয়ে গিয়ে দাদা 2টো ট্যাবলেট অর্ণবের মুখের মধ্যে ঢুকিয়ে বলল, জিভের তলায় রাখ, একটু আরাম পাবি। বাবু গাড়ি বার করছে, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। মৈত্রী, তুমি আর মেঘা পোশাক বদলে নাও, কুইক, এখন প্রতিটা সেকেন্ড ভীষণ দামি, আধার কার্ড নিয়ে নাও। মিনিট 5 মধ্যে দাদা আর তার ছেলে মিলে অর্ণবকে পাঁজা কোলা করে গাড়িতে তুলল। মৈত্রী মেঘা তৈরি, পিছনে মৈত্রী মেঘা অর্ণবকে নিয়ে বসলো। সামনে ছেলের হাতে স্টিয়ারিংয়ের পাশে বাবা। অর্ণব তখন যন্ত্রণায় ছটফট করছে। মৈত্রী সমানে অর্ণবের বুকে হাতে বুলিয়ে চলেছে। মেঘা বাবার কপালে মুখে ভিজে রুমাল বুলিয়ে দিচ্ছে, দরদর করে অর্ণব ঘামছে। গভীর রাতে শহরের রাস্তা শুনশান, 2-4টে ট্রাক ছাড়া যানবাহন নেই। দুরন্ত গতিতে গাড়ি ছুটছে, কিন্তু মৈত্রীর কাছে মনে হচ্ছে অনন্ত পথ। মৈত্রীর চোখ বন্ধ করে এক মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছে। 2 চোখ বেয়ে অঝরে জল নামছে। একটু আগে অর্ণবের পথি বলা কথাগুলো যেন সে মরমে মরে যাচ্ছে। এত খারাপভাবে কথাগুলো বলা তার উচিত হয়নি। কীভাবে বলল সে নিজেই ভেবে পাচ্ছে না। অর্ণব মৈত্রীর জামাটা খামচে ধরে আছে, আর যেন সে পারছে না, ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। আর কত দূর, ভাবতে ভাবতে দাদা ঘাড় ঘুরিয়ে বলেন, মৈত্রী আমরা এসে গেছি, অর্ণবকে সজাগ রাখো। মেঘা বাবার সাথে কথা বলে যায়, চোখ বন্ধ করতে দিস না। যাই হোক, হসপিটাল চত্বরে ঢোকার পর থেকে যুদ্ধকালীন তৎপরতা অর্ণবকে ভিতরে নিয়ে যাওয়া হলো। কোন হসপিটালে নিয়ে যাওয়া হবে সেই সিদ্ধান্ত পাশের বাড়ির দাদা মৈত্রীর সাথে কথা না বলেই নিজে নিয়েছেন। এসব নিয়ে আলোচনা করার মতো সময় হাতে ছিল না। মানব শরীরের হৃৎপিণ্ড বোধহয় সবচেয়ে বেপরোয়া অঙ্গ। তার ধুকপুকানি কখনো বাধা পেয়ে হঠাৎ থেমে যাবে তা কেউ বলতে পারে না। তবে থেমে যাওয়ার আগে কাউকে কাউকে সে পরম আশীর্বাদের মতো কিছুটা সময় দেয়। সেই সময়টুকুতে চিকিৎসা শুরু হয়ে গেলে বিপদ
থেকে বেশিরভাগ ক্ষেত্রেই ফিরে আসা যায়। তাই সেইটুকু সময়তে শুধু ভাবতে হবে কাছাকাছি কোথায় সবচেয়ে ভালো চিকিৎসা পাওয়া যায়। অর্থের কথা ভাবলে চলবে না। প্রাণ থাকলে অর্থ আসবে, আর না থাকলে সব বৃথা। মৈত্রী এতক্ষণে পুরো ঘোরের মধ্যে ছিল। অর্ণবকে ভেতরে নিয়ে যাওয়ার পর হসপিটালের চেয়ারে বসে এদিক ওদিক তাকিয়ে সে দেখল সেটি একেবারে ঝাঁ চকচকে বেসরকারি হাসপাতাল। কেবলমাত্র হার্টের চিকিৎসা হয় এখানে। সামান্য হলেও যেন মৈত্রীর বুক কাঁপল। এই হাসপাতালের খরচ অনেক। তারপরেই মনে হলো এসব সে কী ভাবছে। আগে অর্ণবকে সুস্থ করে এই হসপিটাল বাড়ি পাঠিয়ে দিক, তারপরে সব কিছু ভাবা যাবে। মেঘা মায়ের পাশে চুপটি করে বসে আছে। মৈত্রী লক্ষ্য করছে গাড়িতে বাবার অবস্থা দেখে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। এখন মুখে কিছু বলছে না, হাত দুটো জড়ো করে বুকের কাছে ধরে রেখে চোখ বন্ধ করে রয়েছে, হয়তো প্রার্থনা করছে। এত ঝড়ঝাপটার মধ্যে দৃশ্যটা দেখে যেন মৈত্রীর চোখ জুড়িয়ে গেল। যাই হোক, প্রায় 1 ঘন্টা পরে পাশের বাড়ি ভদ্রলোক হন্তদন্ত হয়ে কোথা থেকে যেন মৈত্রীর কাছে এলেন। এই মানুষটি এই মুহূর্তে মৈত্রীর কাছে সাক্ষাৎ ঈশ্বর। মৈত্রী ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কী হয়েছে দাদা, কোনো খবর পেলেন? তার মুখে হাসি ফুটল। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, সিস্টার এসে বলল অবস্থা সামলানো গেছে, আর বিশেষ ভয় নেই, এবার তোমাকে যেতে বলে প্রচুর সইসাবুত করতে হবে। মৈত্রীর শরীর দিয়ে যেন ভার নেমে গেল। নিজেকে আর সে সামলাতে পারল না। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সে দাদার পায়ের কাছে বসে পড়ে পায়ে হাত রাখল। ভদ্রলোক অপ্রস্তুত হয়ে বলে উঠলেন, আরে আরে কী করছো, ওঠো, এত লোকের সামনে কি ওসব করে নাকি? চোখ মোছো, চলো। আরে অর্ণব, কে আমি জন্মাতে দেখেছি ওর এই অবস্থায়, যাই হোক চলো আমার সঙ্গে। মেঘা আয়, বাবাকে দেখবি, চল। মৈত্রী সালোয়ার কামিজের ওড়নায় চোখ মুছে দাদাকে অনুসরণ করলো। যেতে যেতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 3:30 বাজে। হঠাৎ খেয়াল হলো তিন্নিকে একবার জানানো দরকার। এরপর সে বলবে আমার বাবা, অথচ আমি কিছুই জানলাম না। মৈত্রী মেঘাকে বলল, মেঘা একবার তিন্নিকে ফোন করে খবরটা জানিয়ে দে, ফোনটা না ধরলে মেসেজ করে দে। মেঘা মাথা নাড়ল, তারপর বলল, রাধিকা মাসিকে একটা মেসেজ দেবো? হ্যাঁ দিয়ে রাখ, এখন সবাই ঘুমোচ্ছে, সকালে দেখবে। শীততাপ নিয়ন্ত্রিত একটা বিশাল হলঘরের একটা সাইডে সাদা রঙের খাটে অর্ণব শুয়ে আছে। মুখে অক্সিজেন মাস্ক, চোখ বন্ধ, খুব শান্তিতে যেন সে ঘুমাচ্ছে। স্যালাইনের বোতল ঝুলছে, কয়েকজন কম বয়সী ডাক্তার ঘিরে আছে। মৈত্রী আর মেঘাকে ঘরে ঢুকতে একজন সিস্টার এগিয়ে এলো। আপনি কি ওনার মিসেজ? আপনার সঙ্গে আসুন, কথা বলবেন। মৈত্রী সিস্টারের সঙ্গে চলল। হলঘরের এক কোণে একটি কিউবিকলের মধ্যে ডাক্তার বসে আছেন। মৈত্রী তার সামনে গিয়ে দাঁড়ালো। ডাক্তার, আমি অর্ণব মিত্রের স্ত্রী। সুঠাম সুপুরুষ, বছর 50-এর ডক্টর চোখ তুলে তাকিয়ে হেসে বলেন, খুব ভয় পেয়েছিলেন? সত্যি, কিন্তু আর মিনিট 15 দেরি হলে হয়তো আমরাও হেরে যেতাম। ওনাকে সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সাধারণত বন্ডের সই করে এটা দিতে হয়, কিন্তু এতটাই ইমার্জেন্সি স্টেজে পেশেন্ট ছিল যে আপনার মতামত নেওয়ার সময় ছিল না। কিন্তু তারপর আমাদের টেনশন হচ্ছিল, কারণ অনেক পেশেন্ট এটা নিতে পারে না। যেহেতু আমাদের অন্য কোনো ওয়ে আউট ছিল না, তাই রিস্ক নিতেই হয়েছে। যাই হোক, এখন অল ওভার, কোনো ভয় নেই, পেশেন্ট রেসপন্স করছে। এখন 6 to 7 আওয়ার পেশেন্ট হচ্ছে ডিপ স্লিপে থাকবে। আপনারা বাড়ি যান, কাল সকাল 10টায় আসবেন। কাল এনজিওগ্রাম করা হবে, তারপর কতটা ব্লকেজ আছে বোঝা যাবে। মৈত্রীর চোখে জল নামছে। কোনো রকমে বলল, থ্যাংক ইউ ডক্টর, আপনি ওর প্রাণ ফিরিয়ে দিয়েছেন। ইটস ওকে, এখন বাড়ি যান, রেস্ট নিন। মৈত্রী কী যেন মনে পড়তে বললো, ডক্টর কিছু মনে না করলে একটা কথা বলবো? বলুন। আমরা খুব সাধারণ মানুষ, এই ধরনের বড় হসপিটালে চিকিৎসা করবার ক্ষমতা আমাদের নেই। যদি কোনো সরকারি হাসপাতালে ওকে রেফার করে দেন। মেডিক্লেম আছে? না। কোনো সরকারি কার্ড? আছে। কাল সকালে এসে কার্ড দেখিয়ে বিলিং ডিপার্টমেন্টে কথা বলবেন। মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে মেঘাকে নিয়ে মৈত্রী অর্ণবের বেডের কাছে আসে। মৈত্রী একভাবে তাকিয়ে থাকে অর্ণবের ঘুমন্ত মুখের দিকে। মৈত্রীর ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। কেবল এই একজন মানুষের ভরসায় সে আর মেঘা দুজনে আজ সমাজে মাথা উঁচু করে বেঁচে আছে। অর্থ না থাকলেও ভালোবাসার অভাব কখনোই এই মানুষটা তাদের বুঝতে দেয়নি। বুক দিয়ে এতগুলো বছর তাদের আগলে রেখেছে। তারপরেই ডাক্তারের বলা কথাগুলো মৈত্রীর মনে পড়ল। আর মাত্র 15 মিনিট দেরি হলে কি হতো? কোথায় ভেসে যেত তারা? অর্ণবকে ছাড়া এই বিশাল পৃথিবীতে কেমন করে নিঃশ্বাস নিত? কার সাথেই বা দিনের শেষে সুখ দুঃখ ভাগ করে নিত? কার কাঁধে মাথা রেখে তার প্রতিদিন নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হতো?
গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। গল্পের পরবর্তী অংশ শীঘ্রই আসছে।